সালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জাজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার একটি সম্পত্তি যদি একাধিক দলিল করা হয়, অর্থাৎ আপনি একই সম্পত্তি যদি দুইজনের কাছে বিক্রি করে ফেলেন বা দুইটি দলিল তৈরি করা হয়, তাহলে কোন দলিলটি টিকবে আর কোন দলিলটি বাদ যাবে এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, ধরেন আপনার একটি সম্পত্তি যদি আপনি একাধিক দলিল করেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে একটি দলিল জাল হবে। যদি জাল হয়ে যায় তাহলে নতুন ভূমি আইন অনুযায়ী আপনি শাস্তি পাবেন। এই শাস্তি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হতে পারে। সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ লক্ষাধিক টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রিয় দর্শক, সেই জন্য জাল দলিল তৈরি করা থেকে অবশ্যই বিরত রাখবেন নিজেকে এবং অন্যকে উৎসাহিত করবেন এ ধরনের কাজ যেন না করে। প্রিয় দর্শক, তবে যদি এ ধরনের কাজ হয়ে থাকে ইতিমধ্যেই, তাহলে কোন দলিলটি টিকবে ইতিমধ্যেই অনেক প্রশ্ন আমার কাছে এসছে। এছাড়া অনেকেই মনেই এই প্রশ্নটি ঘুরপাক খায়, কারণ তারা ইতিমধ্যেই ভুক্তভোগী। আপনার একটি সম্পত্তি যখন আপনি বিক্রি করতে চান তাহলে অবশ্যই একটি দলিল তৈরি করতে হবে। দলিল তৈরি করে অবশ্যই 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যদি আপনি 3 মাসের ভিতরে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে না পারেন তাহলে 3 মাস পরবর্তীতে আরও 4 মাস পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার লেট ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখন আপনি হেবা দলিল করেন, তারপরে সাবকবলা দলিল করেন, যে দলিলই করেন না কেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে একটি দলিল কমপ্লিট হয়, এছাড়া আপনার দলিলটি কমপ্লিট হয় না। ধরেন আপনার সম্পত্তি আপনি ওয়াইফের নামে, ছেলের নামে, মেয়ের নামে আপনি দান করে দিয়েছেন। দান করে দিয়ে একটি হেবা দলিল তৈরি করে আপনি রেজিস্ট্রেশন করে দিয়েছেন। প্রিয় দর্শক, এর পরবর্তীতে আপনি গিয়ে আপনার সম্পত্তিটি অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। ওই একই সম্পত্তি বিক্রি করার পরবর্তীতে একটি সাবকবলা দলিল তৈরি করেছেন। সাবকবলা দলিল তৈরি করে সেটিও রেজিস্ট্রেশন করে দিয়েছেন। এখন যে ব্যক্তি সাবকবলা দলিল ক্রিয়েট করেছে সেও রেজিস্ট্রেশন করে তার নামে নামজারি করেছেন। নামজারি করে ডিসিআর তৈরি করে তারা খাজনা পরিশোধ করার জন্য যখন গেল তখন তার খাজনা নিচ্ছে না। এদিকে আপনি যে হেবা দলিল তৈরি করে দিয়েছেন, হেবা দলিল তৈরি করার পরে তারাও নামজারি করে তাদের নামে ডিসিআর খুলে তারা কিন্তু খাজনা পরিশোধ করলে এখন আর খাজনা নিচ্ছে না বা নামজারি করতে পারছে না। এই মুহূর্তে যারা সাবকবলা দলিল তৈরি করেছে তারা জানতে পারলো যে এই জমি নামে অন্য কেউ খাজনা দিচ্ছে। তাহলে আগে কেন জানতে পারলো না? বাংলাদেশে এখন পর্যন্ত যে দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে রেজিস্ট্রি অফিসে, কোনোভাবেই জানার উপায় নেই যে একটি দলিল একাধিকবার রেজিস্ট্রেশন হয়েছে। বর্তমানের প্রেক্ষাপটে নতুন যে ভূমি আইন হয়েছে সেই আইন অনুযায়ী আপনার সিস্টেম আপডেট হচ্ছে, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি সম্পত্তি যখন বিক্রি হবে, বিক্রি হওয়ার সাথে সাথে খতিয়ান থেকে কেটে যাবে এবং যার নামে খতিয়ান সৃষ্টি হবে তার নামে যোগ হবে এবং একই সম্পত্তি অন্যের নামে দলিল হয়েছে কিনা সেটিও জানতে পারবে। কিন্তু এর আগের যে প্রসিডিউরগুলো ছিল সেখানে জানার কোনো উপায় নেই, যার কারণে সে সময় সে জানতে পারেনি যে দলিলটি আসলেই ক্রিয়েট হয়েছে কিনা, একই সম্পত্তি একাধিকবার বিক্রি হয়েছে কিনা। তো যার কারণে নামজারিতে গিয়ে এই জিনিসটা ধরা পড়ে। পরবর্তীতে কিন্তু আপনার চোখ কান খুলে যায় এবং পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় যে একই সম্পত্তি হয়তো ওয়াইফের নামে, ছেলের নামে অথবা মেয়ের নামে আপনার দলিল করে দেওয়া হয়েছে। এখন আপনার প্রশ্ন মনে জাগতে পারে যে আপনার দলিলটি টিকবে নাকি আগে যে হেবা দলিল তৈরি করেছে সেটি টিকবে। প্রিয় দর্শক, সম্পত্তি হস্তান্তর আইন এবং রেজিস্ট্রেশন আইন, এই দুইটি আইন, সম্পত্তি হস্তান্তর আইনের 48 ধারা এবং রেজিস্ট্রেশন আইনের 47 ধারা স্পষ্ট বলা আছে কোনো সম্পত্তি যদি আপনার রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে সেই সম্পত্তিটি বৈধ। এখন এই ধারা অনুযায়ী বলা যায় যে সম্পত্তি যার দখলে আগে যাবে এবং যার দলিলটি আগে রেজিস্ট্রেশন হবে তার দলিলটি আগে টিকবে। অর্থাৎ যে সম্পত্তিতে আগে যাবে এবং যার দলিলটি আগে তৈরি হবে সেই সম্পত্তির মালিক হবেন এবং তার দলিলটি টিকবে। এবং পরবর্তীতে যে সম্পত্তি দলিল তৈরি করা হলে সেই সম্পত্তির দলিল যদি একাধিকবারও তৈরি করা হয় তাহলে সেই সম্পত্তির দলিল আর টিকবে না, সেই জন্য দলিল বাতিল হয়ে যাবে। এজন্য চাইলে তারা দলিল বাতিলের মামলাও করতে পারে।
তাহলে যে ব্যক্তি এই কাজটি করলো সে ব্যক্তি কি হবে? সে ব্যক্তি অবশ্যই জাল জালিয়াতির জন্য নতুন ভূমি আইন অনুযায়ী শাস্তি পাবে, কিন্তু পরবর্তীতে যে ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করলো তার একটা নেগলিজেন্সের কারণে বা খোঁজখবর না নেওয়ার কারণে তিনি কিন্তু লুজার হবে এবং চাইলে সেই টাকা উঠাতে হলে অবশ্যই মামলা দায়ের করে উঠাতে হবে। প্রিয় দর্শক, এটি ছিল আজকের মূল আলোচনার বিষয়। আপনাদের যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।